আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, সেই সাথে শুভ বিকাল বা শুভ দুপুর, গুড আফটারনুন। যারা এই মুহূর্তে যুক্ত আছো তারা আমাকে একটু জানাও যে সাউন্ড গুলো তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যারা এই মুহূর্তে যুক্ত আছো, আচ্ছা, আমার এখান থেকে মনে হচ্ছে যে সব ঠিকঠাক আছে। সাদাত, ওয়ালাইকুম আসসালাম। জয়নাব, বুশরা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। নবীন আছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ ভালো আছি জয়নাব, আশা করি তোমরাও ভালো আছো। আচ্ছা, আজকে আমরা প্রিপোজিশনটা নিয়ে কথা বলবো। প্রিপোজিশনের তিনটা ক্লাস অনলাইনে তোমরা দেখছো আমার হয়তো ফ্রি ক্লাস হিসেবে। তো ওই জায়গাটাতে আমরা যেটা করেছি সেটা হলো প্রিপোজিশনের 3 নাম্বার ক্লাসে আমি এই প্রিপোজিশনের কিছু বেসিক আলোচনা করেছি কয়েকটা পিকচারের মাধ্যমে। আর যেটা করেছি আমি সেখানে বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নগুলো আমি সেখানে ব্যাখ্যা করেছি। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হলো প্রিপোজিশনের বেসিকটা নিয়ে আলোচনা করব, সেই সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং অন্যান্য প্রিপোজিশন মিলিয়ে আমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো দেখব। অর্থাৎ ফ্রি ক্লাস তো আসলে সবার জন্য, যেখানে সেকেন্ড টাইমার আছে বা আমার অনেক জবের শিক্ষার্থী থাকে, সেগুলো মানে তারাও ওই ক্লাসগুলো করতে চায়, তো তাদের তো আর এইচএসসি বোর্ড প্রশ্ন পড়ালে হবে না। কিন্তু আজকে আমরা এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো থেকে দেখব, এবং বোর্ড পরীক্ষার প্রশ্নে অধিকাংশ প্রশ্নই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আসে। অধিকাংশ প্রশ্ন কিসের জন্য, কোথা থেকে আসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। আর দুই একটা যা আসে এগুলো আসলে পারা যাবে, পারা যাবে কোন অর্থে, মানে ওই যে বেসিক আলোচনাটা একটু জানলে এগুলো পারা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা চলো তাহলে ক্লাসটা শুরু করি। ওকে, আচ্ছা, প্রথমে আমাদের যেটা আলোচনা করা হয়েছে সেটা হলো প্রিপোজিশন ইন ইউজ। প্রিপোজিশনের দুই ধরনের ব্যবহার হয়, তোমরা জানো যারা আগের ক্লাসটা আমার করেছো, মানে ফ্রি ক্লাস করছো যারা, সো তারা জানবা, বাকিরা আজকে নতুন করে জানো। প্রিপোজিশন ব্যবহারগত দিক থেকে দুই ধরনের হয়ে থাকে। তো এই দুই ধরনের ব্যবহারগত দিক থেকে দুই ধরনের কি কি? আচ্ছা, দুই ধরনের দিক হলো, একটা হলো জেনারেল প্রিপোজিশন বা জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, আরেকটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। জেনারেল ইউজ অফ প্রিপোজিশন এটাকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম। কয় ভাগে? তিন ভাগে। প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, অর্থাৎ জায়গার সাথে কি ধরনের প্রিপোজিশন বসে, প্রিপোজিশন অফ ডিরেকশন, প্রিপোজিশন অফ ডিরেকশন, সাথে আর কিছু প্রিপোজিশনের ব্যবহারও আছে। আচ্ছা, তো এই যে যে প্রিপোজিশন অফ টাইম, প্লেস এবং ডিরেকশন, এই সম্পর্কগুলো কার সাথে দেখানো হয়? এই সম্পর্কগুলো দেখানো হয় নাউনের সাথে। কার সাথে? নাউনের সাথে। অর্থাৎ নাউনের সময়, নাউনের জায়গা, নাউনের ডিরেকশন, এগুলো নির্ধারিত মানে নির্দেশ করা হয়। তার মানে প্রিপোজিশন থাকলেই কিন্তু সেখানে একটা কি থাকবে? নাউন থাকবে। ডিটাচ প্রিপোজিশনে একটু ব্যতিক্রম, সেখানে নাউনটা শুরুতে থাকে, প্রিপোজিশন সবার শেষে বাক্যে থাকে। আর সব জায়গাগুলোতে আমরা প্রিপোজিশন যেটা পাবো সেটা হলো ডিটাচ প্রিপোজিশন। এখন লাগবে না, এটা আমাদের অ্যাডমিশনের সময় লাগবে, আমরা তখন পড়বো ইনশাল্লাহ। এখন যেটা আমাদের লাগবে যে প্রিপোজিশনের পরে নাউন থাকে। ওকে, আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে মনে রাখবো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বারবার পড়তে হবে, এবং মজার বিষয় কি আমি তোমাদের বলি, তোমরা যদি বোর্ড পরীক্ষার 3 বছরের প্রশ্ন পড়ো, মাত্র, বেশি না, 3 বছরে দেখবো অধিকাংশই কমন পড়বে, অধিকাংশই কমন পড়বে। ওই অ্যাপ্রোপ্রিয়েট মানে ওখানে তো তুমি অ্যাপ্রোপ্রিয়েট কয়টা পাবা? ধরো 10টা করে, বা কত কত সময় 15টা করে আসছে, আমি 10টা করে যদি করে ধরে 8টা বোর্ডে 80টা, 3 8 24, 250 প্রিপোজিশন 3 বছরের, 3 বছরের 24টা বোর্ডে যদি তুমি 250 প্রিপোজিশন পড়ো, এটা তোমার জন্য এনাফ। ঠিক আছে, ওকে। এগুলো ঘুরে ফিরে সেম জিনিসই আসে এবং খুব কমন কমন জিনিস আসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আসো এবার হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট গুলো অর্থটা কি? যথোপযুক্ত। এখানে লজিকের চাইতে ব্যবহারটা বেশি বা প্রচলনটা বেশি জরুরি। অর্থাৎ প্রচলিত ভাবে এখানে কি বসে সেই জিনিসটা বেশি জরুরি। বাংলায় মিলাতে গেলে অর্থগত দিক থেকে হয়তো তোমার কাছে মনে হবে অফ বসার কথা ছিল, কিন্তু দেখা গেল সেখানে বসলো হলো টু। ওকে, এই টাইপের কিছু ব্যবহার আমাদের আছে। তো
এই দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা তাহলে জেনারেল ইউজ অফ প্রিপোজিশনটা একটু দেখব। আচ্ছা, তো জেনারেল ইউজ অফ প্রিপোজিশনে আমরা কি পাবো? জেনারেল ইউজ অফ প্রিপোজিশনে প্রথমে আমরা পাচ্ছি হলো প্রিপোজিশন অফ টাইম। প্রথমে আমরা কি পাচ্ছি? প্রিপোজিশন অফ টাইম, সময় সূচক প্রিপোজিশন। আচ্ছা, সময় সূচক প্রিপোজিশনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমে ভাগ করেছি আমরা সবচেয়ে ছোট সময়। সবচেয়ে কি সময়? ছোট সময়। এটা কি একটু ঘোলা দেখা যায়? আমি কি একটু আইএসও কমাই দিব? কেমন দেখা যায় একটু মোবাইলে দেখি তো। আচ্ছা, আমি আইএসওটা একটু কমাই দিচ্ছি। ওকে, 250 দিলাম। আইএসও কমাইলে আমার চেহারাটা একটু কালো দেখা যাবে, কিন্তু তার সাথে বেশি জরুরি হলো তোমাদের বোর্ড ক্লিয়ার দেখা। আচ্ছা, আমার মনে হয় ঠিক আছে। আর কি কেউ লাইভটা দেখতেছে না? না, আর কেউ লাইভটা দেখতেছে না। অধিকাংশ হলো কি করে জানো? ওই রাতের বেলা ঘুমানোর আগে ক্লাস করে। অধিকাংশ রাতের বেলা ঘুমানোর আগে ক্লাস করে। কারণ দিন শেষে আমরা দেখি লাইভ ভিডিও 200-300 ভিউ হয়েছে। কারণ হলো ওই যে একজন একাধিকবার দেখে পড়ে। তো এই জন্য এখন একে তো বাধ্য করা যায় না আসলে। ঠিক আছে? আচ্ছা, এবার আসলে হলো আমরা এগুলো একটু দেখি। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো ঘড়ির সময়, মানে সময়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। সবচেয়ে ছোট সময়, এই সবচেয়ে ছোট সময়টাকে বলে হলো ঘড়ির টাইম, ক্লক টাইম, ঘড়ির সময়। সবচেয়ে ছোট, এখন সাইন্টিফিক্যালি আবার চিন্তা করো না, মানে সবচেয়ে ছোট সময় তো স্যার ন্যানো সেকেন্ড, ওগুলো তো আমরা ইউজ করি না। আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি, তার মধ্যে সবচেয়ে ছোট সময় ঘড়ির সময়। আমরা বলি কত বাজে, বলে 2টা 15। তুমি কখন আসবে? 3টা 15-তে আমি আসবো। ক্লাস কখন শুরু হবে? ক্লাস উইল স্টার্ট এট 3:30 PM, 3টা 30-এ শুরু হবে। এই যে ঘড়ির টাইম বলতে গেলে আমরা যা বলি এগুলোকে বলা হচ্ছে হলো ক্লক টাইম, এবং এটার জন্য কি হবে? এট প্রিপোজিশন বসবে। এট 4 PM, এট 2:30 PM, এট 9 o'clock, এট 9 o'clock। তো এই ও ক্লক মানে কিন্তু অফ ক্লক, এখানে একটা প্রিপোজিশন আছে, কিন্তু এটাকে বলে ডিসগাইজড প্রিপোজিশন। ও ক্লক মানে কি? অফ ক্লক। ঠিক আছে? এখানে ওই যে অ্যাপোস্ট্রফি আছে না, এখানে এফটা কি আছে? উজ্জ আছে। এটাকে ডিসগাইজড প্রিপোজিশন বলে, ছদ্মবেশী প্রিপোজিশন। লাইভ দেখার মজাটাই আলাদা। হ্যাঁ, লাইভ দেখবে। কখন দেখবে লাইভ জানো? ওই অ্যাডমিশনের সময় দেখবে। এখন তো অনেকের অনেক প্রেসার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চাপ অনুভব করে, কিন্তু দিন শেষে দেখা যায় লাইভটা আমাদের ওই রাতে ঘুমানোর আগে একবার দেখে নেয়। আবার অনেকে এটা করে, অনেকে মানে টেনে টেনে লাইভ দেখে, অনেকে টেনে টেনে, মানে তার হয়তো এই জিনিসটা এখানে দরকার নাই, তার হয়তো ওই জিনিসটুক দরকার বা এইটুক দরকার। তো এটা তো আবার লাইভ ক্লাসে হয় না। অনেকের অনেক ইস্যু থাকে, অনেকের ফোন ওই সময় ব্যস্ত থাকে, বাসার ফোন দিয়ে ক্লাস করে, অনেক ইস্যু থাকে অনেকের। আচ্ছা, যাই হোক, তো ক্লক টাইমকে আমরা কি বলবো? ঘড়ির টাইম। এটা সবচেয়ে ছোট সময়, যার জন্য বসবে এট। এর চাইতে একটু বড়, ক্লক টাইমের চাইতে একটু বড়, এটাকে কি বলে? সকাল, দুপুর, সন্ধ্যা। সকাল, দুপুর, সন্ধ্যা। তোমাদের সাথে কিন্তু তোমাদের তারিকুল হাসান ফাহিম স্যারও আছেন, যুক্ত আছেন। ওকে, আচ্ছা, তাহলে কি বলছে? পার্ট অফ ডে, দিনের একটা অংশ, ক্লক টাইমের চাইতে একটু বড়, সকাল, সন্ধ্যা, দুপুর, এগুলোর জন্য প্রিপোজিশন কি হবে? ইন। যেমন ইন দা মর্নিং, ইন দা নাইট, ইন দা ইভিনিং। ব্যতিক্রমটা দেখো, ব্যতিক্রমটা বলা হচ্ছে এট নাইট। এটা সহজভাবে মনে রাখবা হলো দিন, রাত, সকাল, মানে সকাল, দুপুর, রাত, এগুলোর আগে যদি আর্টিকেল দি থাকে তাহলে তুমি কি ব্যবহার করবা? ইন। যদি আর্টিকেল না থাকে তাহলে ব্যবহার করবা এট। ওকে, তবে হ্যাঁ, এটা জাস্ট চেনার জন্য বললাম, কিন্তু এইটার একটা উদ্দেশ্য আছে। কেন আমি এট নাইট বলবো, কেন ইন দ্য নাইট বলবো না? দেখো, ইন দ্য নাইট যখন বলা হবে তখন রাতের স্বাভাবিক সময়কে বোঝানো হবে, আর এট নাইট যখন বলা হবে তখন রাতের নির্দিষ্ট একটা সময়, আনইউজুয়াল টাইমকে বোঝানো হবে। যেমন আই ওক আপ এট মিডনাইট, আই ওক আপ এট নাইট, আমি রাতের বেলা জেগে উঠলাম। আর রাতের বেলা কি কেউ জাগে? না, আনইউজুয়াল না রাতের বেলা জেগে ওঠা। এই আনইউজুয়াল জিনিস বোঝানোর জন্য এট প্রিপোজিশন ব্যবহার করা হয়, তখন আর্টিকেল থাকে না। ঠিক আছে? যেমন এই যে এট নাইট মানে মিডল অফ দা নাইট, এরকম অর্থ দিচ্ছে। আচ্ছা, তো দিনের একটা অংশের পরে সবচেয়ে বড় কি? বড় হলো পুরো একটা দিন। তাই পুরো একটা দিন বা ডেট, এটা যখন বোঝাবে তখন কি হবে? প্রিপোজিশন অন। পুরো একটা দিন বা ডেট যখন হবে তখন প্রিপোজিশন কি হবে? অন। যেমন অন সানডে, অন মানডে, অন 8th সেপ্টেম্বর। আজকে কত তারিখ? তারিখের আগে তো কি বসে? অন বসে। তাহলে আজকে কত তারিখ?
আজকে কত তারিখ বলো তো তোমরা একটু কমেন্টে দেখি, আজকে কত তারিখ? তারিখ বললে আমরা যে জিনিসটা বলি সেটা হলো, বলি আজকে 16 তারিখ, আজকে 12 তারিখ, আজকে 13 তারিখ, এরকম বলি, তাই না? যদিও আজকে 9 তারিখ। তো এই 9 তারিখটা আসলে ভুল কথা। এখন তাহলে তারিখ কত? 9 মে। এটাও ভুল কথা। 9 মে 2024 এটা হলো ঠিক কথা। কেন? পৃথিবীতে তারিখ একবারই আসে, পৃথিবীতে তারিখ একবার আসে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, তারিখের আগে কিন্তু কি হয় বলতো? আর্টিকেল দি ব্যবহার করা হয়। তারিখের আগে কি ব্যবহার করা হয়? আর্টিকেল দি ব্যবহার করা হয়। তো এই জন্য কেন আর্টিকেল দি ব্যবহার করা হয় নির্দিষ্ট করে? এই তারিখটা পৃথিবীতে একবারই আসে। পৃথিবীতে কয়বার আসে তারিখ? একবারই আসে। এটা দ্বিতীয়বার কখনো আসে না। যেহেতু এটা দ্বিতীয়বার কখনো আসে না, এই জন্য, যেহেতু যেহেতু এটা দ্বিতীয়বার কখনো আসে না, এই জন্য এটার আগে আর্টিকেল দি ব্যবহার করা হয়। আর তুমি যদি বলো 9 তারিখ, এটা প্রতি মাসে আসে। যদি বলো 9 মে, এটা প্রতি বছর একবার করে আসে। যদি বলো 9 মে 2024, এই তারিখটা আর পৃথিবীতে আসবে না। আচ্ছা, এরপরে হলো দিনের চাইতে বড়। দিনের চাইতে বড় কি? দিনের চাইতে বড় আছে সপ্তাহ, আছে মাস, আছে বছর, আছে দশক, ডিকেড, এরা, যুগ 12 বছর, সেঞ্চুরি শতাব্দী 100 বছর, মিলেনিয়াম 1000 বছর। এগুলোর জন্য আমরা ব্যবহার করব ইন। এবার আসো এই চারটা জিনিসকে আমি যদি ছোট করে একটু বলি, তাহলে ঘড়ির টাইমের জন্য হলো অ্যাট। ঘড়ির টাইমের জন্য কি? অ্যাট। দিনের জন্য অন, দিনের জন্য অন, আর বাকি সব জায়গায় ইন। ঘড়ির টাইম এর জন্য কি? অন, সরি অ্যাট। দিনের আগে অন, আর বাকি সব সময় ইন। স্যার বারের নাম ক্যাপিটাল লেটার? হ্যাঁ, বারের নাম তো অবশ্যই ক্যাপিটাল লেটার। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলো সব ক্যাপিটাল লেটার। এই যে অন সানডের এস, এই যে মানডের এম, এগুলো তো সব ক্যাপিটাল লেটার। এটা কি সাদাতের কি মনে ছিল না এই জিনিসটা? আচ্ছা, তো এটা হলো সময় সূচক। এবার আসো, এটা তো গেল নির্দিষ্ট একটা সময়, কখন কোনটা হয়, সকালে, বিকালে, দুপুরে, দিনে, তারপরে রাতে, তারপরে শনিবার, দুপুর, শনিবার, জানুয়ারি মাসে, এরকম নির্দিষ্ট সময়। কিন্তু প্রিপোজিশন অফ টাইমের আরো কয়েকটা জিনিস আছে। প্রিপোজিশন অফ টাইমের আরো কয়েকটা জিনিস আছে। এটা হলো প্রিপোজিশন, সময়টা কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, নির্দিষ্ট সময়ের আগে, নির্দিষ্ট সময়ের পরে, এরকম চারটা ব্যবহার আছে। এটা আমরা একটু দেখি। বলছে কোন সময় যখন শুরু হয় সেই শুরুটা বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করি। কোন সময় যখন শেষ হয় সেই শেষটা বোঝাতে আমরা টু ব্যবহার করি। যেমন ফ্রম ডন টু ডাস্ক, সকাল থেকে দুপুর পর্যন্ত, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ফ্রম 4 PM টু 6 PM, 4টা থেকে 6টা পর্যন্ত। যেমন আমাদের এই ক্লাসটা ফ্রম 3:30 PM টু 4:30 PM বা 5:30 PM। এই যে শুরু কখন, শেষ কখন, এটা যখন একত্রে বলা হয় তখন ফ্রম এবং টু ব্যবহার করা হয়। যেমন বলা হচ্ছে আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো ফ্রম 4 PM টু 6 PM, 4টা থেকে 6টা পর্যন্ত। এখন তুমি বলতে পারো যে স্যার 4 PM তো ঘড়ির সময়, তাহলে অ্যাট হলো না কেন? দেখো, যখন নির্দিষ্ট একটা সময়ে কাজ করবে, কোনো সময়ে বোঝাবে, তখন অ্যাট। কিন্তু এখানে তো সময় বোঝায় না, এখানে কি বলছে? কখন থেকে কখন, কখন থেকে কখন পর্যন্ত, এরকম বোঝালে আমরা ফ্রম এবং টু দুটো প্রিপোজিশন জোড়ায় জোড়ায় ব্যবহার করব। ওকে, আচ্ছা, এবার আসো, যদি নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝায়, নির্দিষ্ট সময়ের পূর্বে, তাহলে আমরা সেই সময়ের পূর্বে ব্যবহার করব বিফোর অথবা বাই। দেখো 4 PM, এখানে আমি যদি বলি এট 4 PM, মানে 4টায় শুরু হবে। এট 4 PM মানে 4টায় শুরু হবে, 4টায় পৌঁছাবো, 4টায় থাকবো। কিন্তু সে কিন্তু এটা বোঝাচ্ছে না, সে বোঝাচ্ছে আই উইল বি দেয়ার বিফোর অথবা বাই 4 PM, আমি 4টার আগেই সেখানে যাব। ধরো খেলা শুরু হবে 4টায়, তাহলে তুমি কি মাঠে 4টায় যাবা? অবশ্যই তুমি 4টার আগে যাবো না। তাহলে তোমার বন্ধুকে তুমি বলো, দোস্ত আমি 4টার আগেই পৌঁছে যাব, আমি 4টা বাজার আগেই পৌঁছে যাব। তাহলে 4টা বাজার আগেই যদি তুমি পৌঁছে যাও, তাহলে আগে বোঝাতে কি ব্যবহার করবা? বিফোর অথবা বাই। যদি তুমি এখানে ক্লক টাইম ধরে ধরে ওই কথা ধরে তুমি যদি এট ব্যবহার করো, তাহলে কি হবে? তাহলে বোঝা যাবে আমি 4টায় পৌঁছাবো। 4টায় খেলা, তুমি 4টায় পৌঁছাবা। এটা তো কোনো খেলোয়াড়ের উদ্দেশ্য না। আচ্ছা, আর যদি এমন হয় যে আমি দর্শক, আমি 4টায় পৌঁছাবো, আমি 4টার পরে পৌঁছাবো, কারণ আমি তো আর খেলবো না, আমি দর্শক। তো পরে বোঝাতে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করবো আফটার। আফটার 4 PM, আফটার 4 PM, 4টার পরে। ওকে, নির্দিষ্ট সময়ের পরে বোঝাতে। ওকে, এইবার আসো আমরা তার পরে দেখি। সময়ের আরো একটা প্রিপোজিশন আছে।
সেটা হলো সময়ের সাথে কখন ফর হয় কখন সিন্স হয়, কখন ফর হয় কখন সিন্স হয়। এই ফর আর সিন্স এর ব্যবহারটা আমাদের জন্য একটু জটিল। তো সহজ বাংলায় যদি আমি বলি ফর, এটার অর্থ হলো কত সময় ধরে, এটা অর্থ কি কত সময় ধরে। আচ্ছা, আর সিন্স যদি হয় কখন থেকে, কখন থেকে। তুমি যদি এটা বুঝতে পারো এটা তোমার জন্য যথেষ্ট। কত সময় ধরে, ফর 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 দিন ধরে তোমাকে বলতেছি তুমি কাজটা করছো না, এগুলো হলো ধরে, কত সময় ধরে, এটা ফর। কখন থেকে, সকাল থেকে, দুপুর থেকে, 1 সপ্তাহ আগে থেকে, 1972 সাল থেকে, এরকম যদি বলে থেকে, কখন থেকে, তাহলে সিন্স। আরো একটা বিষয় আছে যেটা আমি বোর্ডে লিখে রাখছি, সেটা হলো ফর দ্বারা ডিভিজিবল বা ভাগ করা যায় এমন সময়কে ইঙ্গিত করে। যেমন ফর 2 আওয়ার্স, এটাকে তুমি ভাগ করে বলতে পারো 1 আওয়ার, 2 আওয়ার, এরকম তুমি ভাগ করে বলতে পারো। এই যে 1 ঘন্টা, 2 ঘন্টা, এভাবে ভাগ করা যায়। ফর 5 ডেজ, এটাকে তুমি ভাগ করতে পারো 1 ডে, 2 ডে, 3 ডে, 4 ডে, 5 ডে, এভাবে ভাগ করতে পারো। এই যে 1 দিন, 2 দিন, এভাবে ভাগ করা যায়। কিন্তু সিন্স দিয়ে যেটা বসে ওকে আর ভাগ করা যায় না। কি করা যায় না? 1, 2, 3 এভাবে ভাগ করে বলা যায় না, ঠিক আছে? তাহলে এরা কারা? যেমন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে মর্নিং কে তুমি আর ভাগ করতে পারবা না। অর্থাৎ 1 সকাল, 2 সকাল, 3 সকাল, এটা কখন আমরা বলি না, তাই না? আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার সকালকে আমি ভাগ করলাম ঘন্টায়, 5 ঘন্টা, সকাল ধরেন 3 ঘন্টা, তাহলে তুমি 3 ঘন্টা যখন বলতেছো তখন 3 আওয়ার্স হয়ে যাচ্ছে না? তখন কিন্তু ফর, ফর 3 আওয়ার্স। কিন্তু তুমি যখন বলবা সকাল থেকে, সকালকে কিন্তু আর ভাগ করা যায় না। যেমন 1971 সাল থেকে আমরা স্বাধীন। এখন 1971 সালকে কি আর 1, 2 করে ভাগ করা যাবে? 1, 1971, 2, 1971, এভাবে ভাগ করে বলা যাবে না। রক্সি পেইন্ট 1952 সাল থেকে যাত্রা শুরু করেছে, তাহলে 1, 1952, 2, 1952, এভাবে বলা যায় না। তো যেই সময়টাকে ভাগ করে 1, 2, 3 দিয়ে ভাগ করে বলা যায় না, এটা হলো সিন্স। আর যেই সময়টাকে 1, 2, 3 দিয়ে ভাগ করা যায় সেটা হলো ফর। এই জন্য লিখে রাখছি আমরা ডিভিজিবল ভাগ করা যায় আর নন ডিভিজিবল ভাগ করা যায় না। তুমি যেভাবে মনে রাখতে পারো। আবার এটাও হবে বাংলায় কখন থেকে, থেকে বোঝালে সিন্স, আর কত সময় ধরে, ধরে বোঝালে ফর। এটাও সহজ একটা উপায়, যেভাবে তোমার মনে থাকে। আচ্ছা, এইবার আসো আমরা তারপরে একটু দেখি। এখানে বলা হয়েছে প্রিপোজিশন অফ প্লেস এন্ড ডিরেকশন। এখানে কিছু প্লেসও আছে, কিছু ডিরেকশনও আছে। ওকে, আচ্ছা, আমি দেখি এটাকে একটু জুম করা যায় কিনা। হ্যাঁ, জুম করা যায়। ওকে, আমি একটু জুম করে তাহলে দেখাই। দেখো, নির্দিষ্ট কোনো জায়গা, নির্দিষ্ট কোনো জায়গার উপরে সারফেসের সাথে, সারফেস মানে তো বুঝো পৃষ্ঠতল, কোনো জায়গার উপরে যদি কোনো কিছু স্থির অবস্থায় লেগে থাকে, স্থির অবস্থায় যদি কোনো কিছু উপরে স্পর্শ করে লেগে থাকে, তার জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করব হলো অন। যেমন ধরো আমি বোর্ডের উপরে লিখতেছি, বোর্ডের উপরে আমি লিখতেছি, সারফেসে লিখতেছি না, তাহলে আমি কোথায় লিখতেছি? আই এম রাইটিং অন দা বোর্ড। আমার মানে ধরো যে টেবিলের উপরে কিছু বই আছে, তাহলে কি হবে? অন দা টেবল। সমুদ্রের উপরে, সমুদ্রের উপরে জাহাজ ভাসছে, তাহলে কি হবে? অন দা সি, অন দা সি। ফ্লোরের উপরে লোকটা দাঁড়িয়ে আছে, অন দা ফ্লোর। এই জন্য এখান থেকে যে একটা গান আছে কিন্তু, ডান্স অন দা ফ্লোর, তার মানে কি? পৃষ্ঠতলের উপরে, সারফেসের উপরে বোঝাবে। এটা সারফেসটা মানে ভূমির মতো হতে পারে, আবার লম্বলম্বী হতে পারে, যেমন এই যে বোর্ডের মতো। ধরো এটা দরজা, দরজার উপরে নোটিশ আছে, তাহলে তুমি কি বলবা? নোটিশ অন দা ডোর, নোটিশ অন দা ডোর। এরকম অন হলো কোনো কিছুর উপরে, যেমন স্টিকার লাগাবে, আমি কোনো কিছুর উপরে স্টিকার লাগাবে, তাহলে কি হবে? যেমন ধরো যে এখানে একটা এসি আছে, এসির উপরে স্টিকার লাগাবে, তাহলে কি হবে? এই স্টিকার ইজ অন দা এসি, তার মানে উপরে লাগানো হয়েছে, পৃষ্ঠতলের উপরে। তো এটা বোঝাতে অন হয়। এখন কোনো কিছুর উপরে, কোনো কিছুর উপরে স্পর্শ করে নাই, কোনো কিছুর উপরে স্পর্শ করে নাই, উপরে স্পর্শ করে না থাকলে তখন হবে above। যেমন মাথার উপরে আমাদের কি আছে? ফ্যান আছে। মাথার উপরে কি আছে? আমাদের ফ্যান আছে। আমরা এটা একটু দেখাই পিকচারটা। এই যে মাথার উপরে আমাদের এখানে কি আছে? ফ্যান আছে। দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, মাথার উপরে ফ্যান।
স্থির অবস্থা। স্থির মানে কি? এখন তুমি বলতে পারো স্যার ঘুরতেছে তো, ফ্যান তো ঘুরে। হ্যাঁ, মাথার উপরে ঘুরুক, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে না তো সে, তাই না? তো তোমার মাথার উপরেই আছে, এরকম বোঝাতে। মাথার উপরে ছাদ আছে, রুফ অ্যাবাভ আওয়ার হেড। ছাদটা কোথায়? আমাদের মাথার উপরে। আচ্ছা, তো এরকম যখন বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব? অ্যাবাভ ব্যবহার করব, অন না। যদি বলো দ্য ফ্যান ইজ অন মাই হেড, তাহলে তুমি মাথায় করে রাখতেছো ফ্যানটা, মানে বোঝা মাথায় নেয় না, তখন তোমার কাছে এরকম মনে হবে। আচ্ছা, এইবার আসো, সকাল 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এইটা কি হবে? আচ্ছা, সকাল 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, বুশরা তুমি নিজেই চিন্তা করো, বাংলায় এই কথাটা বলো কিনা তুমি কখনো। বাংলায় যদি এই কথাটা বলো আমি ইংরেজি করে দিতে পারবো, বাংলায় আমরা আদৌ এই ধরনের কথা বলি কিনা? সকাল 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এই কথা আদৌ আমরা বলি কিনা? আমরা হয় বলি 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, অথবা বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল 3 ঘন্টা ধরে, এইটা আমরা কখনো বলি না। কারণ আমি যদি এখন ধরো তোমার সাথে আমি কথা বলতেছি, এখন আমি যদি তোমাকে বলি আরে সকাল থেকে আমি কিছু খাই নাই, তুমি বুঝতে পারবা স্যার কতক্ষণ না খেয়ে আছে। সকাল যদি 6টায় শুরু হয়, তাহলে এখন বাজে 4টা, তাহলে স্যার ওখানে 8 ঘন্টা ধরে খাই নাই, তুমি হিসাব করে বের করতে পারবা। আবার আমি যদি বলি আমি 8 ঘন্টা ধরে খাই নাই, তাহলে তো তুমি বুঝেই গেলা। তাহলে আমার এটা বলার দরকার নাই সকাল 8 ঘন্টা ধরে আমি খাই নাই, সকাল 8 ঘন্টা ধরে আমি খাই নাই, এটা বলার আমার কোনো দরকার নাই। সো যে কোনো একটা বলতে হবে। আচ্ছা আসো, তাহলে এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব হলো যে উপর দিয়ে কোনো কিছু চলে গেলে তখন কি হবে। উপর দিয়ে কোনো কিছু চলে গেলে তখন কি হবে? দেখো, উপরে চলমান, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে এটা কি হবে? ওভার। যেমন এখানে একটা পিকচার আমাদের দেওয়া আছে, এই পিকচারটা আমরা একটু দেখি। এটা একটা বিমান, এটা হলো মেঘ। এটা কি? এটা হলো মেঘ। ওকে, ধরো এখানে আরো মেঘ আছে, আরো মেঘ আছে, এরকম মেঘের উপর দিয়ে বিমানটা চলে যাচ্ছে, তখন এটাকে আমরা কি বলবো? এ প্লেন ফ্লিউ ওভার দা ক্লাউড। একটা বাঘ বা মানে একটা হরিণকে ধরতে গেছিল, ধরতে পারেনি, হরিণের উপর দিয়ে চলে গেছে, তাহলে কি হবে? ওভার দা ডিয়ার, তাই না? আবার একটা কুকুর দেয়ালের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে, তাহলে কি? দ্য ডগ জাম্পড ওভার দ্য ওয়াল, উপর দিয়ে চলে গেছে। এরকম বোঝাতে আমরা ওভার ব্যবহার করব। ওকে, এই যে যেমন এখানে টেবিলের উপর বই আছে, যে টেবিলের উপর বই আছে, এটা অন, স্পর্শ করে লেগে আছে। এখন এটা দেখলো উপরে। এবার নিচে আসি আমরা, নিচে বোঝাতে আমরা কি ব্যবহার করব? দেখো, নিচে বোঝাতে আমরা কি ব্যবহার করব? আমরা কোনো কিছুর নিচে বোঝাতে আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করব, একটা দুই ধরনের আর কি। একটা হলো আন্ডার বা বিনিথ, মানে নিচে স্থির। আন্ডার বা বিনিথ, নিচে স্থির। আর বিলো মানে হলো নিচে চলমান অথবা তুলনামূলক নিচে, চলমান অথবা তুলনামূলক নিচে। যেমন ওর রেজাল্ট আমার নিচে, ওর রেজাল্ট আমার নিচে। এখন ওর রেজাল্ট আমার নিচে মানে কি? বা নাম দিলাম একটা, যে মিলির রেজাল্ট আমার নিচে। তা আমার নিচে মানে কি? আমি এখানে দাঁড়ায় আছি, আমার নিচে ওর রেজাল্ট না। আমার আক্ষরিক অর্থে যদি কোনো কিছুর নিচে অবস্থান করে, তাহলে সেটা হবে আন্ডার বা বিনিথ। আর যদি এমন হয় যে আমার পায়ের নিচে ওর রেজাল্টটা পড়ে আছে, তাহলে হ্যাঁ, মিলিস রেজাল্ট ইজ আন্ডার মাই কি বলে ফুট, বা আন্ডার মি। তো এটা হতে পারে। কিন্তু আসলে যদি তুলনামূলক নিচে বোঝায়, ঠিক আছে, যে আমি আসলে এতটুকু উপরে, ও এতটুকু, তাহলে ও তুলনামূলক নিচে, তখন তুলনামূলক নিচে বিলো। ওকে, হিজ রেজাল্ট বা হার রেজাল্ট ইজ বিলো মাইন, আমার রেজাল্টের নিচে। আর আরেকটা হলো নিচ দিয়ে গতিশীল বোঝালে, নিচ দিয়ে, ওই যে উপর দিয়ে গতিশীল কি? ওভার। আর নিচ দিয়ে গতিশীল কি? বিলো। ওকে, আচ্ছা, এবার আসি হলো আমরা, এটা তো গেল আমাদের উপর নিচের খেলা। এবার হলো কোন একটা কিছুর ভিতরে বোঝাতে আমরা কি ব্যবহার করি। দেখো, প্রথম কথা হলো কোন ছোট জায়গার ভিতরে বোঝাতে আমরা এট ব্যবহার করি। যেমন লোকটা ফার্ম গেটে থাকে, ফার্ম গেটের মধ্যে একটা এলাকায় থাকে, তাহলে ফার্ম গেট কি? ছোট একটা জায়গা। যারা জানো ঢাকা শহরে ফার্ম গেট একটা ছোট একটা এলাকা। আর বড় জায়গা কি? যেমন ঢাকা। ওকে, তাহলে সে কোথায় থাকে? হি লিভস এট ফার্ম গেট ইন ঢাকা। সে ফার্ম গেটে থাকে ঢাকার। বড় জায়গার আগে ইন, ছোট জায়গার পূর্বে এট। ওকে, আচ্ছা, এবার আসো, যদি কোনো একটা জায়গা বা স্থান বোঝানোর জন্য আমি একটা সীমানা চিন্তা করি, কি চিন্তা করি? সীমানা, মানে ওই কথাটা বললে আমার কাছে জায়গার চাইতে একটা সীমানা বা একটা বাউন্ডারি মাথায় আসে।
তখন এটা হবে ইনসাইড। তখন এটা কি হবে? ইনসাইড। ভালোভাবে খেয়াল করো, যেমন আমাকে বোর্ডের ভিতরে লিখতে হয়, তার মানে কি? ইনসাইড দ্য বোর্ড। আমি বোর্ডের বাইরে লিখতে পারবো? আমি যদি বলি তোমাকে বললাম তুমি এখানে লেখো, এই যে বোর্ডের এই সীমানার মধ্যেই তোমাকে লিখতে হবে, তো সীমানার মধ্যে মানে কি? ইন দা বাউন্ডারি বা ইন দা বর্ডার? না, ইনসাইড দা বর্ডার। কেন? কারণ এই সীমানার মধ্যে বোঝাতে সীমানার বাইরে তুমি যেতে পারবা না। ওকে, একটা সারাউন্ডিং যদি বোঝায়, সীমানা যদি বোঝায়, তাহলে সেই সীমানার ভিতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করব না, আমরা বলবো ইনসাইড। যেমন ইন দা বাস্কেট মানে কি? ঝুড়ির মধ্যে আছে, ফাইন, কিন্তু ইনসাইড দা বাস্কেট মানে আমি বোঝাচ্ছি ঝুড়ি দ্বারা তাকে আটকে রাখা হয়েছে, এর বাইরে সে যেতে পারবে না। যেমন বলেন অনেকে আমরা চার দেয়ালের মাঝে বন্দি, চার দেয়ালের মাঝে বন্দি, উই আর ইমপ্রিজন্ড, উই আর ইমপ্রিজন্ড, আমরা বন্দি ইনসাইড দা ফোর ওয়াল, ইনসাইড দা ফোর ওয়াল, চার দেয়াল। চার দেয়াল বললে আমি কি বুঝি? তখন একটা সীমানা বুঝি। যেমন খেলোয়াড়রা আছে কোথায়? বলছে খেলোয়াড়রা আছে হলো বাউন্ডারির মধ্যে। তা আমি যখন বলি খেলোয়াড়রা বাউন্ডারির মধ্যে, তখন তারা এই বাউন্ডারির বাইরে যেতে পারবে না, বাউন্ডারির বাইরে তারা যেতে পারবে না। এই জন্য তখন এটা কি হবে? ইনসাইড হবে, যখন সীমানা প্রাচীর টাইপের কিছু একটা বোঝাবে, ইনসাইড। ওকে, এখন এটা তো হলো ভিতর দিয়ে সীমানা বোঝালে। যদি কোনো কিছুর বাইরে থেকে বোঝায়, চতুর্দিকে, সীমানা কিন্তু সীমানার বাইরে চতুর্দিকে, একটা সীমানার ভিতরে বোঝালে কি হবে? ইনসাইড। আর সীমানার বাইরে চতুর্দিকে বোঝালে কি হবে? সীমানার বাইরে চতুর্দিকে বোঝালে হবে অ্যারাউন্ড। কি হবে? অ্যারাউন্ড। আউটসাইড দেয়া যায়, তবে সেটা একটা পার বোঝায়। চতুর্দিকে বোঝালে এটা হবে অ্যারাউন্ড। যেমন এখানে দেখো এটা একটা জমি, এই জমির চারপাশ দিয়ে কি আছে? বেড়া দিয়ে দেয়া হয়েছে, তাহলে ফেন্স ইজ অ্যারাউন্ড দা ল্যান্ড। আর উল্টো করে যদি আমি বলি জমিটা কোথায় আছে? ইনসাইড দা ফেন্স। জমিটা কোথায় আছে? ইনসাইড দা ফেন্স। ওকে স্যার, এই সার্কেলটার পিডিএফ গ্রুপে দিয়ে দিয়েন, ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, এবার আসো হলো আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করব, এইটা খুবই ইম্পর্টেন্ট। আসলে এখানে যে কটা আমি দিছি সবগুলো ইম্পর্টেন্ট। সেটা হলো কোন বস্তু বাইরে থেকে ভেতরে প্রবেশ করা। যেমন একটা বস্তু বাইরে আছে, সে সার্কেলের ভিতরে প্রবেশ করতেছে, বাইরে আছে সার্কেলের ভিতরে প্রবেশ করতেছে, এইটাকে বলে ইনটু। এটাকে কি বলে? ইনটু। একটা লোক ঘরে ঢুকলো, বাইরে থেকে ভিতরে ঢুকলো না, তাহলে ইনটু, হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে রুমে ঢুকলো। আচ্ছা, তারপর দেখা গেল একটা গরু বা একপাল গরু, ক্যাটল, তারা কোথায় ঢুকলো? তারা বাগানের মধ্যে ঢুকে গেছে, তাহলে কি হবে? দ্য ক্যাটল আর ইনটু দ্য গার্ডেন। আচ্ছা, তো বাইরে থেকে ভেতরে গতিশীল অবস্থায় প্রবেশ করা বোঝাতে এটাকে আমরা কি বলি? ইন্ট্রো। শুধু বাইরে থেকে ভেতরে গতিশীল না, এখানে আরেকটা জিনিস তোমরা লিখে রাখো, পরিবর্তন বোঝাতে। পরিবর্তন কি একটা গতিশীল জিনিস না? পরিবর্তন বোঝাতেও আমরা ইন্টু ব্যবহার করি, পরিবর্তন বোঝাতে আমরা ইন্টু ব্যবহার করি। কেমন? যেমন পানি বাষ্পে পরিণত হলো, ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার। এই যে পরিবর্তন হয়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হয়, এটাও কিন্তু ইনটু, কারণ এটা একটা গতিশীল অবস্থা বোঝায়। তো এটা গেল যে বাইরে থেকে ভেতরে। যদি ভেতর থেকে কেউ বাইরে যায়, ভেতর এই সার্কেল, সার্কেল থেকে রুম, বা একটা রুম চিন্তা করলাম বা বক্স চিন্তা করলাম, যাই বললাম, এই রুম থেকে, বক্স থেকে বা সার্কেল থেকে বাইরে গেল, ভেতর থেকে বাইরে যাও, এটা হলো আউট অফ। সে বাক্স থেকে একটা ফল বের করে আমাকে দিল, তাহলে হি গেভ মি এ ফ্রুট, না ফল কি, হ্যাঁ, হি গেভ মি আ ফ্রুট আউট অফ দ্য বক্স। বক্স থেকে সে আমাকে একটা কি দিল? ফল দিল, মানে বক্সের ভিতর থেকে বের করে দিল। এরকম ভিতর থেকে বাইরে বের হওয়া, এটাকে কি বলে? আউট অফ। যেমন স্নেক, একটা সাপ, কেম আউট অফ দ্য বক্স, বাক্স থেকে একটা সাপ বাইরে চলে আসলো, যারা সাপ খেলা দেখায় ওখানে তোমরা দেখছো। তো ভেতর থেকে বাইরে বের হওয়া। আবার আরেকটা জিনিস কি, এটা বলছিলাম, যেমন কারো 100 মার্ক আছে, সে পাইছে কত? 100-র মধ্যে ধরো 90, তোমরা সবাই ভালো স্টুডেন্ট, 90 পাবা ইনশাল্লাহ, বা তারও বেশি পাও, দোয়া করি। তো 100 নম্বর থেকে বের করে তাকে 90 নম্বর দিছে, এটাও কিন্তু আউট অফ 90 আউট অফ 100, এটা তো তোমরা জানো। আচ্ছা, তো এই হলো আমাদের মোটামুটি ভাবে এখানকার আলোচনা। এবার আমরা তার পরে চলে যাই। আচ্ছা, এরপরে দেখি আমাদের কি আছে।
এরপরে যেটা আছে এটাও প্রিপোজিশন অফ প্লেস। আচ্ছা, এখানে দুইটা প্রিপোজিশন নিয়ে আমাদের কনফিউশন তৈরি হবে, একটা হলো থ্রু আর একটা হলো অ্যাক্রস। থ্রো মানেও মধ্য দিয়ে, অ্যাক্রস মানেও মধ্য দিয়ে। সারা দেশের মধ্যে অমুক উৎসবটা পালিত হচ্ছে, দেশের মধ্য দিয়ে ট্রানজিট চলে গেছে, দুইটার মধ্যে বোঝায়, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো কোন জায়গার মধ্য দিয়ে একটা রাস্তা বা একটা নির্দিষ্ট ওয়ে চলে যাওয়া, সেটাকে বলে থ্রু। যেমন এখানে একটা রাস্তা আছে, এখানে একটা কি আছে, রাস্তা আছে, বনের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, বনের মধ্যে দিয়ে কি চলে গেছে, রাস্তা চলে গেছে। তা পুরো বন জুড়ে কি রাস্তা আছে, মানে পুরো বনটা জুড়েই আমার রাস্তা, এরকম হয় নাকি বনের একটা অংশ দিয়ে রাস্তা? তাহলে এটা হবে থ্রু। বাংলাদেশের মধ্য দিয়ে ভারত ট্রানজিট নিয়েছে, তাহলে থ্রু বাংলাদেশ, কারণ পুরো বাংলাদেশটাই কি রাস্তা, না একটা জায়গা দিয়ে সে ট্রানজিট রাস্তা নিয়েছে, একটা জায়গা দিয়ে নিয়েছে, তাহলে থ্রু। আর পুরো জায়গা জুড়ে যদি বোঝায় তাহলে হয় অ্যাক্রস। পুরো জায়গা জুড়ে, যেমন এটা বাংলাদেশ, বাংলাদেশের পুরো জায়গাটা জুড়ে কি হয়েছে বলতো, বাংলাদেশের পুরো জায়গাটা জুড়ে এরকম একটা কি হয়েছে, বাংলাদেশের পুরো জায়গাটা জুড়ে একটা অনুষ্ঠান হয়েছে, 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে পুরো দেশ জুড়ে, তাহলে অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য কান্ট্রি। তবে অ্যাক্রসের আরেকটা অর্থ আছে, লিখে রাখো, এটা হলো বিপরীত অর্থ প্রকাশ করে, বিপরীত বা উল্টো পাশে, বিপরীত বা উল্টো পাশে এটাও প্রকাশ করে। যেমন আমরা অনেক সময় বলি না যে অমুক দোকানের সামনে হাসপাতাল অবস্থিত, বা অমুক হাসপাতালের সামনে একটা ব্যাংক অবস্থিত, এরকম বলি না? ওইটা কিন্তু অপোজিট টু সবচেয়ে কমন। অপোজিট টু না বলে অ্যাক্রস কথাটা ওখানে ব্যবহার করা যায়। অপোজিট টু না বলে কি কথাটা ব্যবহার করা যায়, অ্যাক্রস কথাটা ব্যবহার করা যায়। যেমন দ্য হসপিটাল ইজ অ্যাক্রস দ্য কি বলে ব্যাংক, ব্যাংকের উল্টো পাশে, এরকমও ব্যবহার করা যায়। আবার আরেকটা অ্যাক্রস আছে, আরেকটা অ্যাক্রস কি, একটা রাস্তা, এই যে একটা রাস্তা আড়াআড়ি ভাবে চলে যাওয়া, একটা রাস্তা তার কি করলাম আমি, এটা হলো একটা রাস্তা চলে গেছে, আমি রাস্তা ক্রস করব, এই যে অ্যাক্রস, ক্রস করব, ক্রস করা বোঝায় না আড়াআড়ি ভাবে চলে যাওয়া, এখান থেকে আমি আড়াআড়ি ভাবে রাস্তাটা পার হওয়ার জন্য চলে গেলাম, এটাকেও বলে অ্যাক্রস। ক্রস যেটাকে বলো তোমরা, ওইটাও প্রিপোজিশন হিসেবে অ্যাক্রস হতে পারে, অ্যাক্রস দ্য রোড। ওকে, তার মানে কি রাস্তা আড়াআড়ি ভাবে পার হয়েও না, ডোন্ট মানে ডোন্ট ক্রস দ্য রোড, এটা তো ভার্ব হয়ে যাবে। আর যদি বলি ডোন্ট গো অ্যাক্রস দ্য রোড, ডোন্ট গো অ্যাক্রস দ্য রোড, ও একই রকম অর্থ দিবে, তার মানে রাস্তা আড়াআড়ি ভাবে পার হয়েও না, রাস্তা দিয়ে দৌড়ায়ও না। ওকে, এবার আসো হলো বিসাইড। বিসাইড মানে কি পাশে, যেখানে যেখানে দেখবা দুটো শব্দ মিলে একটা শব্দ তৈরি হয়েছে ইংরেজিতে, সেখানে যদি বি থাকে তাহলে সেখানে আসলে ছিল বাই। যেমন বাই প্লাস সাইড, এটা দিয়ে কি হয়, বিসাইড হয়। এরকম কয়েকটা শব্দ একটু দেখাই তোমাদের, তোমরা একটু লিখে রাখো, তোমরা খাতা একটু লিখে রাখো। বাই প্লাস সাইড সমান বিসাইড, বাই প্লাস হাইন্ড সমান behind, by plus ফোর, FORE, ফোর মানে কি, ফোর মানে সামনে, ফোর হেড মানে এই জন্য কি বলে, কপাল বলে, তাহলে ফোর মানে সামনে, তাহলে বাই প্লাস ফোর মানে কি, সামনে বা পূর্বে। আচ্ছা, বিফোর সামনাসামনি, এটাকে বলা হয় বিফোর। আচ্ছা, তারপরে আর কি আছে, বিনিথ, বাই প্লাস নিথ সমান বিনিথ। আচ্ছা, তারপরে আর কি হতে পারে, বিসাইড, বিহাইন্ড, বিটুইন, বাই প্লাস টু প্লাস ইন সমান বিটুইন। এই শব্দগুলো জানা থাকলে আমাদের অর্থগুলো বুঝতে সহজ হবে। যেমন ফোর মানে সামনে, তাই বিফোর মানে সামনে, হাইন্ড মানে হলো পেছনে, তাই বাহাইন্ড মানে পেছনে। ওকে, সাইড মানে পাশে, বিসাইড মানে ঠিক পাশেই, হাইন্ড মানে পেছনে, বাহাইন্ড মানে কি তাহলে ঠিক পেছনেই, ফোর মানে সামনে, বাই ফোর মানে কি ঠিক সামনেই, নিথ মানে নিচে, বিনিথ মানে কি ঠিক নিচেই। ওকে, ঠিক তেমনি ভাবে টুইন, দুইয়ের মধ্যে, আর তাহলে বিটুইন মানে কি ঠিক দুইয়ের মাঝখানে। ওকে,
আচ্ছা, এইবার আসো আমরা তাহলে পরবর্তী আলোচনায় চলে যাই। আচ্ছা, তো এরপরে কি বলছে, একটা ডিরেকশন, এখানে কিছুটা ডিরেকশন দেয়া হয়েছে যে কোনো কিছু উপরের দিকে, যেমন একটা লিফট উপরের দিকে যাচ্ছে তাহলে কি হবে আপওয়ার্ড, লিফট নিচের দিকে যাচ্ছে এটা কি ডাউনওয়ার্ড, কোনো কিছু সামনের দিকে যাচ্ছে ফরওয়ার্ড, কোনো কিছু পেছনের দিকে যাচ্ছে ব্যাকওয়ার্ড। এই ওয়ার্ড অর্থ হলো দিকে, নির্দিষ্ট কোনো দিকে। আচ্ছা, আর এখান থেকে কিন্তু তোমাদের রিমোটে লেখা থাকে এফ এফ, মানে ফাস্ট ফরওয়ার্ড। ফরওয়ার্ড তো আছে, বাকিটা হলো ফাস্ট, ফাস্ট ফরওয়ার্ড। ওকে, রিমোটে ফাস্ট এফ এফ চাপলে কি হয়, সামনের দিকে যায় না, এই জন্য এটাকে বলে ফাস্ট ফরওয়ার্ড। আচ্ছা, এইবার আসি আমরা তারপরে, এরপরে আমাদের কি আছে দেখি। এরপরে আছে হলো বাই ইন অন, ট্রান্সপোর্টের একটা বিষয় আছে, এটা খুবই মানে ইম্পর্টেন্ট এবং আমাদের অনেক ভুল হয় এটা। প্রথম কথা দেখো, বাস, ট্রেন, প্লেন, এয়ার, রোড, যাতায়াত বোঝাতে, যাতায়াত বা জার্নি বোঝাতে, তুমি ভ্রমণ বোঝাতে সবকিছুর সাথে তুমি বাই ব্যবহার করতে পারো। ভ্রমণটা কিভাবে করেছো, বাই অমুক বাই তমুক, বাই ট্রেন, বাই বাস, বাই ওয়াটার, বাই কার, এইভাবে ভ্রমণ বোঝাতে তুমি সবকিছুতেই বাই দিবা। যেমন আমি নৌপথে ভ্রমণ করেছি, বাই ওয়াটার। আমি স্থলপথে ভ্রমণ করেছি, বাই রোড, বলেন এই জন্য বাই রোডে আসছে। তো এটা হলো ভ্রমণ করা, সবকিছুতে আমরা বাই ব্যবহার করব। তবে ভ্রমণ না করে, ভ্রমণ করা তো বুঝো মানে একটা উদ্দেশ্য নিয়ে কোথাও যাওয়া, কিন্তু এমনিতে তোমাকে যদি বলে ভাই কিসে আসছো, মানে ঢাকা থেকে ধরো বাড়িতে আসছো, কিসে আসছো, বলে বাসে আসছি, ট্রাকে আসছি, গাড়িতে আসছি, রিক্সায় আসছি, বলে যে রিক্সায় আসতে এতক্ষণ লাগলো, মানে এতক্ষণ লাগলো আসতে, কিসে এসেছো, বলে রিক্সায় আসছি। এগুলো তার ভ্রমণ না, জাস্ট ট্রান্সপোর্ট। তো ওই ধরনের জায়গাগুলোতে আমাদের একটু পার্থক্য আছে, সেটা কি, সেটা হলো কার বা ট্রাক এগুলোর আগে ইন বসে। কেন, দেখো, ভেতরে দাঁড়ানো যায় না এমন ব্যক্তিগত যানবাহনের পূর্বে ইন বসে। ভেতরে দাঁড়ানো যায় না এমন ব্যক্তিগত যানবাহনের পূর্বে কি বসে, ইন বসে। দেখো, বাসের মধ্যে কি দাঁড়ানো যায় না, দাঁড়ায় দাঁড়ায় মানুষ যাইতে পারে না, পারে। তাহলে আর বাস কি ব্যক্তিগত না, তাহলে এটা ইন হবে না, এটা কি হবে, এটা আমার হবে বাই বাস। কি হবে, বাই বাস। কিন্তু যেগুলো মধ্যে দাঁড়ানো যায় না আর ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় সেগুলো কি, ইন। যেমন ইন কার, ইন এ কার, অথবা ইন এ ট্রাক। এখন ট্রাকের ক্ষেত্রে অনেকের মনে হতে পারে ট্রাকের পেছনে তো দাঁড়ানো যায়, ট্রাকের পেছনে না, ট্রাকে বসে কোথায় সেই জায়গাটা চিন্তা করো। বসে হলো ড্রাইভারের পাশে বা ড্রাইভার, সেখানে কিন্তু দাঁড়ানোর অপশন নাই। ওকে, সো এগুলো তোমার ইন। এরপরে আসো বোট বা শিপ, যেগুলো ডেক বা পাটাতনের উপরে বসে যেতে হয়। এই যে ডেক বা পাটাতনের উপর বসতে হয় এমন যানবাহনের পূর্বে অন বসে। ডেক বা পাটাতনের উপরে বসতে হয় এমন যানবাহনের পূর্বে কি বসে, অন বসে। যেমন এই যে এখানে একটা নৌকা দেওয়া আছে। আর আরেকটা অন বসে হলো পায়ে হাঁটা, অন ফুট। কিভাবে এসেছো, পায়ে হেঁটে এসেছি। কিভাবে এসেছো, পায়ে হেঁটে এসেছি, তাহলে এটা কি, অন ফুট। ওকে, এবার আসো তারপরে আমরা দেখি। আচ্ছা, এরপরে আরো কিছু প্রিপোজিশন এখানে আছে। সীমানার বাইরে, আয়ত্তের বাইরে, সীমানার বাইরে বা আয়ত্তের বাইরে যদি হয় তাহলে বিয়ন্ড বা অ্যাওয়ে হয়, বিয়ন্ড বা অ্যাওয়ে। যেমন ক্রিমিনাল ইজ বিয়ন্ড দ্য বর্ডার, ক্রিমিনাল কোথায় চলে গেছে, বিয়ন্ড দ্য বর্ডার, সীমানার বাইরে, দেশের সীমানার বাইরে চলে গেছে। আচ্ছা, এবার হলো সুন্দর দুইটা শব্দ, একটা হলো টুয়ার্ডস আর একটা হলো টু, কোনটা কোথায় বসে। একটা হলো টুয়ার্ডস আর একটা হলো টু, কোনটা কোথায় বসে। ওয়ার্ড মানে তো দিকে, এটা তো বুঝছো, ওয়ার্ড মানে কি দিকে, তাহলে টুয়ার্ড মানে হলো কোনো কিছুর দিকে, কোনো দিকে। যেমন দে আর গোয়িং টুয়ার্ডস দ্য আইল্যান্ড, তারা দ্বীপের দিকে যাচ্ছে। ধরো এখানে একটা নৌকা নিয়ে দ্বীপের দিকে যাচ্ছে, দ্বীপে যাবে না তারা, ওই দিকে যাচ্ছে। বলে যে লোকটা কোন দিকে গেল রে, বলে যে ওই হাসপাতালের দিকে গেছে। তার মানে হাসপাতালে গেছে না, হাসপাতালের দিকে সে গেছে, তাহলে কি হবে, হি ওয়েন্ট টুয়ার্ডস দ্য হসপিটাল, হি ওয়েন্ট টুয়ার্ডস হসপিটাল, হসপিটালের দিকে সে গেছে। ওকে, কিন্তু যদি দিকে যাওয়া বোঝাতে ওই জায়গাটাকেই বলে, যেমন সে স্কুলে গেছে, সে হসপিটালে গেছে, সে দ্বীপে গেছে, তাহলে কি হবে, টু। তাহলে কি হবে, টু। দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গেল, স্কুলের দিকে নয়, একেবারে স্কুলেই গেছে তারা। আচ্ছা, এবার আসলে হলো উপর থেকে এসে পড়া। কোনো কিছু উপর থেকে এসে যদি পড়ে তাহলে আর কি হবে, অন টু। যেমন বৃষ্টির ফোঁটা
এই যেগুলো বৃষ্টির ফোঁটা, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এগুলো বৃষ্টির ফোঁটায়, বৃষ্টির ফোঁটাগুলো কোথায় পড়তেছে? বৃষ্টির ফোঁটাগুলো ছাতার উপরে এসে পড়তেছে। তাহলে বৃষ্টির ফোঁটাগুলো যদি ছাতার উপরে এসে পড়ে তাহলে এটা কি হবে? অন টু দা আমব্রেলা, রেইন অন টু দা আমব্রেলা। আপ টু মানে হলো পর্যন্ত, কোন একটা লিমিট পর্যন্ত। যেমন বলে না, তুমি 2 জিবি পর্যন্ত ইউজ করতে পারবা এই প্যাকেজে, এক সপ্তাহে তুমি 2 জিবি ইউজ করতে পারবা, তাহলে আপ টু 2 জিবি এরকম। যেমন এই লোকটার, এই বাচ্চাটার মন খারাপ কেন? মাই রেজাল্ট ইজ নট আপ টু মাই এক্সপেকটেশন। হয়তো সে ভাবছিল জিপিএ 5, হয়তো সে ভাবছে জিপিএ 5 পাবে, কিন্তু সে ধরো যে পাইছে 3.90, তার মনটা খারাপ হয়ে গেছে। এইটাকে বলে হলো, দোয়া করে এরকম তোমাদের সাথে না হোক, এইটাকে কি বলে? এইটাকে বলে হলো আপ টু। ওকে, আর এটা তো বললাম, এখানে অনেকগুলো বলা হয়েছে। বিটুইন মানে দুয়ের মধ্যে, এমন মানে অনেকের মধ্যে, এগেইনস্ট কারো বিরুদ্ধে, নিয়ার মানে কাছে, ফার মানে দূরে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। একটা জিনিস খেয়াল রাখবা, লিখে রাখো, এটা খেয়াল রাখা না, এটা লিখেই রাখো একেবারে। সেটা হলো বিফোর আর ইন ফ্রন্ট অফ এর পার্থক্য। ইন ফ্রন্ট অফ, এটা পরীক্ষা অনেকবার আসছে, অনেকবার। ইন ফ্রন্ট অফ এটার অর্থ সামনে। আবার বিফোর এটার অর্থ সামনে। ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। আবার বিফোর মানেও কি? সামনে। তাহলে এই দুইটা, ইন ফ্রন্ট অফ এবং বিফোর, এই দুইটার অর্থই যদি হয় সামনে, তাহলে বাকিটা কি? মানে পার্থক্যটা কি? পার্থক্য হলো, ইন ফ্রন্ট অফ মানে যে সামনে, এটা একেবারে সামনেই বোঝায়। আর বিফোর মানে যে সামনে, এটা মানে মূলত সামনাসামনি, সামনাসামনি। তোমরা দেখবা তোমাদের যে একটা বক্তব্য আছে শেখ মুজিবুর রহমানের বইতে, টেক্সট বইতে, সেখানে উনি কি বলছেন? ডিয়ার মাই ব্রাদার্স, তারপরে কি বলছে? আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়েছি, বিফোর ইউ, বিফোর ইউ, আপনার সামনে, আপনাদের সামনে দাঁড়িয়েছি, উইথ, উইথ এ হার্ট, একটা হৃদয় নিয়ে, ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, এরকম আছে না? এই জায়গাটাতে বিফোর ব্যবহার করেছেন তিনি, যিনি অনুবাদটা করছেন। অনুবাদ কে করছেন? ফখরুল আলম। গত ক্লাসে আমরা পড়ছিলাম, তাই না, ওনার সম্পর্কে একটু। আচ্ছা, তো এই বিফোর কথাটা ব্যবহার করছেন কেন? এখানে ইন ফ্রন্ট অফ দিলেন না? দেখো, ইন ফ্রন্ট অফ মানে দিলে কি হবে? সামনে, মানে নেতা, ধরো এই যেরকম সামনে, লোকজন সব পেছনে, এটা হলো কি? আমি আপনাদের সামনে, ইন ফ্রন্ট অফ, আপনাদের সামনে, তার মানে কি? আপনারা সবাই আমার পেছনে। আর বিফোর মানে সামনাসামনি। বঙ্গবন্ধু যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন সামনে যারা ছিল তারা তার সামনাসামনি ছিল না? যেমন তুমি এবং আমি, এখন কি তোমরা এবং আমি, এটা কি? সামনাসামনি। তাহলে এটা কি হবে? উই আর, মানে আই এম ইন ফ্রন্ট, সরি, আই এম বিফোর ইউ, সামনাসামনি, আই এম বিফোর ইউ। আর যদি এমন হয় যে একজন লিডার হলো সামনে, ধরো এই যে হলো একজন লিডার, সে হলো সামনে আর বাকি সবাই তার পেছনে, বাকি সবাই তার পেছনে, এটা হবে ইন ফ্রন্ট অফ। যেমন এখন তোমাদেরকে পেছনে রেখে আমি যদি সামনেতে হাঁটা শুরু করি, তোমরা আমার পেছন পেছন আসতেছো, তাহলে আমি এখন তোমাদের ইন ফ্রন্ট অফ। তাহলে বিফোর মানে কি বলো? সামনাসামনি। বিফোর মানে কি বলো? সামনাসামনি। আর ইন ফ্রন্ট অফ মানে হলো জাস্ট সামনে। যেমন আমার সামনে এখন ক্যামেরা আছে, আনসার করো তো, এটা কি বিফোর নাকি ইন ফ্রন্ট অফ? এ ক্যামেরা ইজ, এ ক্যামেরা ইজ ইন ফ্রন্ট অফ মি অথবা বিফোর মি, বলো। এ ক্যামেরা ইজ ইন ফ্রন্ট অফ মি অথবা বিফোর মি, বলো। আই ওয়াজ ইন অথবা অন এ রিক্সা, তাহলে কি হবে? আই ওয়াজ ইন অথবা অন এ রিক্সা। সাইকেলের ক্ষেত্রে অন হবে, রিক্সার ক্ষেত্রে আমরা সাধারণত ইন ব্যবহার করি, ইন এ রিক্সা, কারণ রিক্সায় আমরা দাঁড়ায় দাঁড়ায় কেউ আসি না। আই ওয়াজ ইন এ রিক্সা। আর সাইকেল বোঝালে আমরা সাইকেলের উপরে চড়ে থাকি, তো ওই অর্থে আর কি অন ব্যবহার করা হয়, অন দ্য সাইকেল। আচ্ছা, এটা বলো তো তাহলে কি হবে? এ ক্যামেরা ইন ফ্রন্ট অফ মি নাকি বিফোর মি?
দেখো ক্যামেরাটা আমার সামনাসামনি আছে, সামনাসামনি না? তো সামনাসামনি বললে কি বলবো? বিফোর। এ ক্যামেরা বিফোর ইজ বিফোর মি। আচ্ছা, এবার আসো আমরা তারপরে দেখি এরপরে কি বলছে। ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ব্যাক অফ মানে পেছনে, বাহাইন্ড মানেও পেছনে, যে কোনো একটা দেওয়া যায়। ইন ব্যাক অফ মানেও পেছনে, বাহাইন্ড মানেও পেছনে। অ্যাবাউট মানে প্রায় বা করা সম্পর্কে, কাছাকাছি। যেমন আমার প্রায় 5,000 টাকা খরচ হয়েছে, তার মানে পুরো 5,000 না, অ্যাবাউট 5, কি বলে, অ্যাবাউট 5,000। ওই অ্যাবাউটটা অবশ্য ডিটারমিনার। যেখানে অ্যাবাউটের অর্থ প্রায় হয় সেটা সাধারণত কি? ডিটারমিনার। ঠিক আছে, এটা প্রিপোজিশন না। আর যখন অ্যাবাউট সম্পর্কে বোঝাবে, অফের মতো অর্থ দিবে, আই ডোন্ট নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে কিছু জানি না, তার সম্পর্কে, তখন এটা সাধারণত প্রিপোজিশন। আর যখন এটা প্রায় অর্থ দেয় তখন এটা কি? অ্যাডজেক্টিভ সাধারণত, বা ডিটারমিনার। যেটার আরেকটা নাম হলো, তোমরা ডিটারমিনারে হয়তো মডিফায়ারে হয়তো পড়ছো কিনা আমি জানি না, এটা পড়া উচিত, ডাউন টোনার বলে। কোনো কিছু অর্থকে কমিয়ে দেয়, যেমন 5,000, এখানে আমি অ্যাবাউট যোগ করে দিলাম, অ্যাবাউট 5,000, এখন কি আর 5,000 আছে? কমে গেছে না? কমে গেছে, এটাকে কি বলে? অ্যাবাউট। মানে ডাউন টোনার বলে, কমিয়ে দেয়। ইন্টেন্সিফায়ার নিশ্চয়ই পড়ছো, ইন্টেন্সিফায়ার বাড়িয়ে দেয় অর্থকে, যেমন গুড, ভেরি গুড, ভেরি অর্থকে বাড়িয়ে দিল, এটাকে বলে ইন্টেন্সিফায়ার। আর যেটা অর্থকে কমিয়ে দেয় এটাকে বলে ডাউন টোনার, যার একটা কি দেখলাম আমরা, কি বলে, অ্যাবাউট। আরো আছে ডাউন টোনার, লেস, লেস অর্থ কি? কম না, এরকম। আচ্ছা, এরপরে বলছে বাট। বাট সাধারণত ছাড়া বা ব্যতীত অর্থ দিলে তখন এটা প্রিপোজিশন, এবং তখন এটা উইদাউটের মতো অর্থ দেয়, আর উইদাউট তো নিজেই প্রিপোজিশন। ওকে। আচ্ছা, এরপরে আর আমাদের সম্ভবত একটা আছে, হ্যাঁ একটা আছে, এটা হলো অ্যালং বা অ্যালং উইথ। অ্যালং বা অ্যালং উইথ, সাথে নিয়ে। তবে অ্যালং এর আরেকটা ব্যবহার আছে, সেটা হলো পাশাপাশি। এটা হলো কি? পাশাপাশি। যেমন একটা লোক হাঁটতেছে, এটা ধরো একটা রাস্তা, এটা একটা রাস্তা, রাস্তার পাশে এটা একটা দেয়াল, এটা একটা কি? রাস্তার পাশে একটা দেয়াল। এখন এই লোকটা এই দেয়াল ঘেঁষে হাঁটতেছে, দেয়াল ঘেঁষে হাঁটতেছে, দেয়ালের পাশ দিয়ে হাঁটতেছে, দেয়ালের পাশাপাশি হাঁটতেছে, এইটা হবে অ্যালং, এটা হবে অ্যালং। ওকে। আর আরেকটা তো সাথে নিয়ে, এটা তো বললামই, অ্যালং উইথ, অ্যালং উইথ অথবা অ্যালং উইথ, তিনটারই অর্থ সাথে নিয়ে। এ লিডার মেক্স এ মুভমেন্ট, মুভমেন্ট মানে আন্দোলন, অ্যালং উইথ দ্য সাপোর্টার, সাপোর্টারদের সাথে নিয়ে সে কি করে? আন্দোলন করে। আর তারপরে বলা হচ্ছে বাই প্লাস পারসন, এটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এই কাজটা কি করে, কার দ্বারা করা হয়েছে? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এরকম ব্যক্তির সাথে আমরা বাই বসাই প্যাসিভ ভয়েসে। আর অ্যাক্টিভ ভয়েসে আমরা উইথ এবং ম্যাটেরিয়াল এটা ব্যবহার করি। কাজটা কিভাবে করা হয়েছে? উইথ দিস, এটা দিয়ে, এটা দিয়ে ব্যবহার করা হয়েছে। ওকে। আচ্ছা, এই হলো আমাদের প্রিপোজিশনের আলোচনা। এবার আমরা কয়েকটা প্রশ্ন দেখব বিগত বছরের, বিগত বছরের কয়েকটা কি দেখবো আমরা? প্রশ্ন দেখব। ওকে, বিগত বছরে কয়েকটা প্রশ্ন আমরা দেখব। আমরা একটু প্রশ্নগুলো দেখি, দেখি এটার স্লাইডটা চেঞ্জ হয় কিনা। না, ব্যাটারিটা চার্জ নেই। আচ্ছা, এ গুড বয় ইজ অ্যাকিউস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। এ গুড বয় ইজ অ্যাকিউস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক, এখানে কি হবে? এখানে হবে হলো অ্যাকিউস্টমড টু, অ্যাকিউস্টমের পরে কি বসে? অ্যাকিউস্টমড এর পরে বসে হলো টু। আচ্ছা, এরপরে আমরা দেখি, তোমরা একটু লিখে রাখো যদি তোমরা লিখে রাখতে চাও, কারণ হলো এটা মুছে যাবে। আচ্ছা, আমি একসাথে সবগুলো নিয়ে আসি, একসাথে সবগুলো নিয়ে আসি, তারপরে আমি দেখি। ওকে, এখন লিখি। আচ্ছা, প্রথমে বলছে গুড বাই ইজ অ্যাকিউস্টমড টু হার্ড ওয়ার্ক। অ্যাকিউস্টমড টু হার্ড ওয়ার্ক, অভ্যস্ত, কোনো কিছুতে অভ্যস্ত হওয়া।
আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে শিখে রাখো, অ্যাকিউস্টম টুর পরে যদি ভার্ব আসতো তাহলে ভার্বের সাথে আইএনজি হতো। যেমন অ্যাকিউস্টম টু ওয়ার্কিং হার্ড, হার্ড ওয়ার্ক না দিয়ে এখানে এটা দিতে পারতো ওয়ার্কিং হার্ড। অ্যাকিউস্টম টু, ডেডিকেটেড টু, ডেভোটেড টু, অ্যাডিক্টেড টু, ঠিক আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। অ্যাকিউস্টম টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, ডেডিকেটেড টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। সো অ্যাকিউস্টম টু ওয়ার্কিং হার্ড এটা দিতে পারতো। এরপরে দেখো, হি ইজ নট অ্যাডিক্টেড, হি ইজ নট অ্যাডিক্টেড টু, এটা কিন্তু বোর্ডে কোশ্চেন। হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং, সে কোনো খারাপ কাজে অভ্যস্ত না। এই যে অ্যাডিক্টেড টু, এরপরও ভার্বের সাথে কি হতো বলো? আইএনজি হতো যদি থাকতো ভার্ব। তাহলে অ্যাডিক্টেড এর পরে কি বসে? টু বসে, কোনো কিছুতে আসক্ত হওয়া। আচ্ছা, হি ইজ নট অ্যাডভার্স টু এনি হার্ড ওয়ার্ক, এখন এটা আনফরচুনেটলি বা ফরচুনেটলি মিলে গেছে যে সবগুলো এখানে টু হচ্ছে আমাদের, ঠিক আছে। ওকে, হি ইজ নট অ্যাডভার্স টু এনি হার্ড ওয়ার্ক, এইটা আসো, এটা কি হবে? হি ক্লিনস, হি ক্লিনস ড্যাশ হিজ ডিটারমিনেশন, ক্লিনস মানে লেগে থাকা, সে তার লক্ষ্যের সাথে কি থাকে? লেগে থাকে। কি হবে বলো? এটা কি হবে? আচ্ছা, আমি একটা সিরিয়াল নাম্বার দিই, একটা সিরিয়াল নাম্বার দিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম, এই অনুযায়ী তোমরা লেখো। আচ্ছা, এবিসি লিখলেও হবে, হ্যাঁ এবিসি লিখলেও হবে, সমস্যা নেই, এবিসি লিখলেও হবে। হি ক্লিনস ড্যাশ হিজ, ও আচ্ছা, এখানে তো এবিসি লেখাই আছে, আল্লাহ আমি খেয়াল করি নাই, সরি, আমি তো খেয়ালই করি নাই। আচ্ছা, ডি, হি ক্লিনস ড্যাশ, 4 নম্বরে কি হবে? আচ্ছা 4 লাগবে না, এখানে তো লেখা আছে। আচ্ছা, ক্লিনস ড্যাশ কোনটা হবে? ক্লিনস টু, আচ্ছা এটাও টু, ক্লিনস টু হিজ ডিটারমিনেশন। হি ইজ ইউজড ড্যাশ হার্ড ওয়ার্ক, হি ইজ ইউজড টু, এটা তো আমরা মুখস্থই পড়ে ফেলতে পারি, হি ইজ ইউজড টু, ইউজড টু অভ্যস্ত, তাই না? অ্যাকিউস্টম মানেও অভ্যস্ত, ইউজড টু মানেও অভ্যস্ত, হি ইজ ইউজড টু। আচ্ছা, এখানে একটা ভালো ছাত্র গুণাবলী গুলো বর্ণনা করা হচ্ছে, সবই পাইলাম আমরা এখন পর্যন্ত টু। এবার আসি তারপরে, আচ্ছা সবগুলো নিয়ে আসি। ওকে, এরপরে বলা হচ্ছে হি ইজ নট ডাউটফুল, হি ইজ নট ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস, এইটা কি হবে বলো? এটা টু হবে না, অ্যাটলিস্ট যাও, এটা বলে দিলাম, এটা টু হবে না। হি ইজ নট ডাউটফুল, এটা টু হবে না, যাও, এটা এটা বললাম। এখন বলো এটা কি হবে? এটা টু হবে না, কি হবে বলো? তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। আচ্ছা, বুশরা একটা কমেন্ট করছে যে ডি নাম্বারে ওই যে ক্লিনজের সাথে টু হলো না কেন, যে উইথ হলো না কেন? এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বুশরা, তুমি ডিকশনারিতে দেখো ক্লিনস টু অথবা ক্লিনস অন টু অথবা ক্লিনস অন, এটা হয়, টু হয়, অন টু হয়, অন হয়, কিন্তু উইথ হয় না। আচ্ছা বলো তো ওটা কি হবে? সবাই একটু কমেন্ট করো না ভাই, ভুল হোক না, সমস্যা কি? আচ্ছা, ডাউটফুল অফ, ডাউটফুল অফ, ওকে, doubtful of his success. He is very much conscious dash his study, কি হবে? He is very much conscious dash his study, কি হবে বলো? He is very much conscious dash his study, he is very much conscious dash his study, he is very much conscious of his study. He is not boastful, boastful এর পরও কি হয়? অফ হয়। He is not boastful of his talents, he is not boastful of his talents.
ওকে, এরপরে হি বিহেভস ওয়েল ড্যাশ অল, এই যে এবার বুশরার মানে প্রিয় প্রিপোজিশন পেয়ে গেছি আমরা, যেটা ও একবার দিয়েছিল কিন্তু সেটা আমরা কি করতে পারি নাই, ব্যবহার করতে পারি নাই। আচ্ছা, এখানে সেটা বসবে আই নাম্বারে। হি বিহেভস ওয়েল উইথ অল, হি বিহেভস ওয়েল উইথ অল। আচ্ছা, হি অ্যাটেন্ডস ড্যাশ হিজ স্টাডিজ, অ্যাটেন্ডস এর পরে কি হয়, টু হয়। অ্যাটেন্ডস টু, অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনায় অংশগ্রহণ করে, মানে এখানে মনোযোগ দিয়ে পড়ে এটা বোঝাচ্ছে আর কি। অ্যাটেন্ড টু, কোথাও অংশ নেওয়া। জি অ্যাবাউট তো হতে পারে স্যার, জিতে। আচ্ছা, জি কই, ইএফজি। আচ্ছা, কনসাস অ্যাবাউট হিজ স্টাডিজ, আচ্ছা হ্যাঁ অ্যাবাউট হতে পারে, অ্যাবাউট হতে পারে, থ্যাংক ইউ। এটা কমেন্টটা কে করছো, সাদাত। ওকে সাদাত, থ্যাংক ইউ। এটা অ্যাবাউটও হয়, কনসাস অ্যাবাউট অথবা কনসাস অফ। আচ্ছা, আইটা ব্যাখ্যা দেন। আই বিহেভস ওয়েল উইথ অল, কারোর সাথে আচরণ করা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এটা অর্থ অনুযায়ী প্রিপোজিশন। আই নাম্বারটা অর্থ অনুযায়ী প্রিপোজিশন, অর্থাৎ বিহেভস ওয়েল উইথ অল। হি বিহেভস উইথ, মানে হি বিহেভস ওয়েল উইথ মি, সে আমার সাথে ভালো আচরণ করে। ওকে, সে আমার সাথে কি করে, ভালো আচরণ করে। এটা অর্থ অনুযায়ী, এটা কি অনুযায়ী না, এটা ওই ব্যাখ্যা অনুযায়ী না, যে প্রচলন অনুযায়ী না, অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাটেন্ড টু এটা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা তারপরে চলে যাই। আচ্ছা, করাপশন ইজ এ কার্স ড্যাশ নেশন, কারো জন্য কোনো কিছু আশীর্বাদ হওয়া সেটা হলো ব্লেস ফর, কারো জন্য কোনো কিছু আশীর্বাদ হওয়া, কাউকে আশীর্বাদ পুষ্ট করা, ব্লেসড উইথ, কোনো কিছু দিয়ে আশীর্বাদ পুষ্ট করা। যেমন হি ইজ ব্লেসড, হি ইজ ব্লেসড উইথ এ সান, তাকে একটা পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করা হয়েছে, মানে ঈশ্বর তাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। এই ধরনের কথা, কোনো কিছু দিয়ে আশীর্বাদ করা, ব্লেসড উইথ। কিন্তু যদি বলা এটা আমার জন্য আশীর্বাদ, ব্লেসিংস ফর মি, এটা আমার জন্য অভিশাপ, কার্স ফর মি। ওকে, এই জায়গাটায় হবে হলো জাতির জন্য অভিশাপ, তাহলে কার্স ফর এ নেশন। ইটস এ গ্রেট হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স শব্দের অর্থ হলো প্রতিবন্ধকতা অথবা বাধা, প্রতিবন্ধকতা অথবা বাধা। করাপশনকে বলা হচ্ছে ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স, এটা বড় একটা বাধা বা প্রতিবন্ধকতা, ড্যাশ দ্য ডেভেলপমেন্ট। হিন্ড্রেন্স এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, হিন্ড্রেন্স টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, টু বসে। কার্স অন হতে পারে সাদাত, না এই জায়গাটাতে হতে পারে না। কার্স অন এ নেশন এটা হতে পারে না। কার্স অন কখন হয় জানো, কারো উপরে অভিশাপ দেওয়া অর্থে, কারো উপরে অভিশাপ দেওয়া অর্থে। যেমন হি কার্সড অন মি, সে আমাকে অভিশাপ দিল, আমার জন্য অভিশাপ দিল। জিনিসটা এরকম না যে অভিশাপ নিয়ে সে ঘুরতেছিল পরে আমার জন্য এটা দিয়ে গেল, এরকম না। ওখানে অর্থটা কেমন হয়, সে আমাকে অভিশাপ দিল, সেটা হবে কি কার্সড অন মি, হি কার্সড অন মি, সে আমাকে অভিশাপ দিল, ওইটা অন হবে। তো এখানে তো করাপশন অভিশাপ দেয় নাই জাতিকে, যদি বলতো করাপশন জাতিকে অভিশাপ দিয়েছে তাহলে কি হতো, অন এ নেশন। কিন্তু জাতিকে সে তো অভিশাপ দেয় না, সে নিজেই জাতির জন্য অভিশাপ। ওকে, এরপরে দেখো সি নাম্বারটা, করাপ্টেড পিপল এ নেশন উইল শিওরলি সাফার ড্যাশ দ্য লং রান। এটা অন্তত আমরা বুঝতে পারতেছি অপশন ডি, ইন দ্য লং রান। এটা একটা কমন ফ্রেজ আমরা পেয়েছি, ইন দ্য লং রান, তাই না, ইন দ্য লং রান। আচ্ছা, এখন বাকিটা কি, ড্যাশ করাপ্টেড পিপল এ নেশন উইল সাফার শিওরলি সাফার ইন দ্য লং রান, ফর করাপ্টেড পিপল, দুর্নীতিগ্রস্ত লোকজনের জন্য, দুর্নীতিগ্রস্ত লোকজনের জন্য জাতি কি করবে, দিন শেষে ভুগবে। তাহলে ফর করাপ্টেড পিপল, ফর করাপ্টেড পিপল।
করাপ্টেড লোকজনের কারণে। করাপ্টেড পিপল আর হেটেড ড্যাশ, এই যে আর হেটেড প্যাসিভ ভয়েসে কারো দ্বারা যদি কিছু হয়, প্যাসিভ ভয়েসে কোনো ব্যক্তির দ্বারা আমরা সাধারণত বাই বসাই, আমরা সাধারণত কি বসাই, বাই বসাই। করাপ্টেড পিপল আর হেটেড বাই অল, করাপ্টেড পিপল আর হেটেড বাই অল। আচ্ছা, তারপরে হলো এফ নাম্বার, দ্য কমন mass, the common mass have no good feeling dash them। আচ্ছা, ফিলিং ফর কারো জন্য কি থাকা, ভালো অনুভূতি বা খারাপ অনুভূতি থাকা। ফিলিং ফর বলে যে আই হ্যাভ নো ফিলিং ফর ইউ, তোমার জন্য আমার কোনো কি নাই, তোমার জন্য আমার কোনো আকর্ষণ কাজ করে না, কোনো অনুভূতি কাজ করে না। আকর্ষণ অনুভূতি কাজ না করাই ভালো। আচ্ছা, এরপরে কি বলছে, তাহলে এখানে কি বলছে, এখানে বলছে হলো দ্য কমন ম্যাস, কমন ম্যাস বলতে জনসাধারণ বোঝাচ্ছে, সাধারণ লোকজন। হ্যাভ নো গুড ফিলিং, ভালো কোনো ফিলিং তাদের প্রতি থাকে না, এই যে ফিলিং ফর দেম, ফিলিং ফর দেম। আচ্ছা, সাদাত এফ নাম্বারে ফরও বলছে অ্যাবাউটও বলছে, ফিলিং অ্যাবাউট দেম না, অ্যাবাউটের চাইতে সাদাত এটা ফরই দিও। আচ্ছা, এরপরে আমরা দেখি, ওকে, এখানে কি আছে, দে আর ডিভয়েড ড্যাশ অনেস্টি পিউরিটি। ডিভয়েড মানে কি, বিচ্যুত। অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, এড়িয়ে গেলে তুমি ওই জিনিসটা থেকে কি বিচ্যুত হয়ে যাও না, তাহলে অ্যাভয়েড করলে কি হয়, ডিভয়েড হয়। ওকে, বিচ্যুত। এরপরে কি বসে, অফ বসে। দে আর ডিভয়েড অফ অনেস্টি অ্যান্ড পিউরিটি, দে আর ডিভয়েড অফ অনেস্টি অ্যান্ড পিউরিটি। দে ডোন্ট ড্যাশ দ্য সোশ্যাল রুলস, এই জায়গাটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবাইডের পরে দুটো প্রিপোজিশন হয়, একটা হলো অ্যাবাইড ইন আর একটা হলো অ্যাবাইড বাই। একটা অ্যাবাইড ইন আর একটা অ্যাবাইড বাই, এখানে কোনটা হবে? দেখো, অ্যাবাইড ইন শব্দের অর্থ কি? অ্যাবাইড ইন মানে হলো পূর্ণ, সরি, অ্যাবাইড ইন মানে কি, পূর্ণ, পূর্ণ। আর আরেকটা হলো অ্যাবাইড বাই, এটা হলো মেনে চলা, নিয়ম, সাধারণত নিয়ম নীতি মেনে চলা। তাহলে দে ডোন্ট অ্যাবাইড বাই সোশ্যাল রুলস, বাই দ্য সোশ্যাল রুলস, তারা সমাজের যে সামাজিক নিয়ম কানুন আছে এগুলো তারা মেনে চলে না। মোরালিটি, নৈতিকতা, ডাজেন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট, কোনো প্রভাব থাকে না, মোরালিটি বা নৈতিকতার কোনো প্রভাব থাকে না, ড্যাশ দিস ক্রিমিনালস, এটা কি হবে, আশা করি পারা উচিত। ইম্প্যাক্টের পরে এটা অ্যাপ্রোপ্রিয়েটের মতোই কাজ করে, কোনো কিছুর উপরে প্রভাব পড়ে, তাই না? বলি না আমার উপরে প্রভাব পড়েছে, এই জিনিসটার উপরে প্রভাব পড়েছে, ওই জিনিসটার উপরে প্রভাব পড়েছে, এই উপরে প্রভাব পড়া, ইম্প্যাক্টের পরে ওই প্রিপোজিশনটা বসে। কোনো কিছুর উপরে প্রভাব পড়া, এটা হলো অন, ইম্প্যাক্ট অন, ইম্প্যাক্ট অন দিস ক্রিমিনাল। দেখো কিছু জায়গায় তাহলে আমরা কি পাচ্ছি, আমরা কিছু জায়গায় পাচ্ছি হলো আমাদের কি বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো মুখস্থ, আর কিছু জায়গায় কিন্তু আমি পাচ্ছি যে প্রিপোজিশনের বেসিক অর্থ অনুযায়ী, প্রিপোজিশনের বেসিক অর্থ অনুযায়ী পাচ্ছি আমি। ওকে, তারপরে লাস্ট ওয়ান, দে ব্রিং নো সুইট ফ্রুট। সুইট ফ্রুট মানে কি, সুফল। সুইট ফ্রুট বলতে এখানে বোঝানো হয়েছে সুফল, তারা কোনো সুফল বয়ে আনে না। দে ব্রিং নো সুইট ফ্রুট, তারা কোনো সুফল বয়ে আনে না। ফর দেয়ার ল্যান্ড, এই ল্যান্ড মানে দেশ, এই ল্যান্ড মানে কি, দেশ, তাদের দেশের জন্য। অ্যান্ড সো, এবং তাই, ইট ইজ হাই টাইম, এটা খুব উপযুক্ত সময়। হাই, এখানে একটা গ্রামার আছে, ভার্বের গ্রামার। ইট ইজ হাই টাইমের পরে আমরা ভার্বের টু ফর্ম মানে পাস্ট ফর্ম বসাই। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমরা কি বসাই, ভার্বের পাস্ট ফর্ম বসাই, ঠিক আছে? তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম উই স্টুড ড্যাশ দেম ইউনাইটেডলি, আমরা দাঁড়াবো একত্রে। কি দাঁড়াবো, তাদের বিরুদ্ধে দাঁড়াবো, আমরা দাঁড়াবো একত্রে তাদের বিরুদ্ধে। আমরা কিন্তু প্রিপোজিশনের ব্যবহারে দেখছি
বিরুদ্ধে বোঝাতে কি ব্যবহার করা হয়? এগেইনস্ট ব্যবহার করা হয়। বিরুদ্ধে বোঝাতে কি ব্যবহার করা হয়? এগেইনস্ট ব্যবহার করা হয়। আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ওকে, আচ্ছা, গুড। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এটা একটু শেষ করি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিশাল তালিকা আছে আমার কাছে, আমি সেখান থেকে দেখে একটু ছোট করে তোমাদের জন্য দেওয়া যায় কিনা সেটা আমি দিব এইচএসসির আলোকে, কারণ অ্যাডমিশনে তোমাকে অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে, অনেকগুলো। তো ওই জায়গা থেকে আমি ছোট করে একটু তোমাদের আজকালের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। ডোন্ট গো অ্যাক্রস দ্য রোড, এখানে অ্যাক্রস কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই প্রিপোজিশন সাদাত। ডোন্ট গো অ্যাক্রস দ্য রোড, এটা তো বললামই, এটা তো প্রিপোজিশন। আর যদি বলে ডোন্ট ক্রস দ্য রোড, তখন আর এ হবে না, ডোন্ট ক্রস দ্য রোড, ওটা হবে ভার্ব। আচ্ছা, ওকে, তাহলে আজকের মতো আমরা কি করি, শেষ করি। এটা একটু উইয়ার্ড কোশ্চেন, বাট মাথায় অন্য চিন্তা থেকে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, ওটা উইয়ার্ড কোশ্চেন হলো, ওটা ঠিক ছিল, ওটা বলে দিছি আমি। আচ্ছা, পার্সনের সাথে কি উইথ হয় না? পার্সনের সাথে উইথ হয় না, কোন জায়গায়? কোন জায়গায় পার্সনের সাথে উইথ হয়? হতে পারে বিভিন্ন জায়গায়, যেমন আমার সাথে ভালো আচরণ করো, তাহলে উইথ হতে পারে না? তাহলে তো উইথ হতে পারে, কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা সাধারণত কি বলি? ও, এই জায়গাটা স্টুড উইথ দেম, উইথ দেম। আল্লাহ, তাহলে অর্থটা কি হয় খেয়াল করে একটু বুশরা, যদি তুমি যে নাম্বারটাই বলে থাকো, উই স্টুড উইথ দেম ইউনাইটেডলি, আমরা তাদের সাথে দাঁড়াবো। ফাইন, উইথ মানে কি সাথে, আমরা তাদের সাথে দাঁড়াবো ইউনাইটেডলি, একত্রে। কাদের সাথে? করাপ্টেড লোকজনের সাথে। আমরা কি করাপ্টেড লোকজনের সাথে একত্রে দাঁড়াবো? অর্থও দেখতে হবে, খালি প্রিপোজিশন দিন শেষে বসাই দিলেই হবে না মুখস্থ, অর্থও দেখতে হবে। আগে চলে গেছে, ও আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তাহলে ব্যক্তির ক্ষেত্রে ওই যে প্যাসিভের মতো হলে, এই যে এটা কি এরকম? আচ্ছা দাঁড়াও তো, আমি যেহেতু তুমি বলছো আমি একটু দেখি, এটা কি এইটা হেটেড ড্যাশ অল, এটা নাকি? অথবা ফিলিং উইথ দেম, এটা নাকি? কোনটা বলো? যেখানেই তুমি দাও উইথ মানে সাথে, সাথে অর্থটা মিলে কিনা। যেমন এখানে যদি দেই ফিলিং উইথ দেম, তাদের সাথে কোনো গুড ফিলিং নেই, তাদের সাথে কোনো গুড ফিলিং নাই, ভালো অনুভূতি, মানে তাদের জন্য কোনো, মানে আমরা গুড ফিলিং বলতে কি বোঝাই? বলে যে তোমার জন্য আমার মন কাঁদে, এই টাইপেরই তো। তাহলে তাদের জন্যই অর্থটা সুন্দর হয় না? তাদের সাথে গুড ফিলিং নাই, এটা মিলে না। আচ্ছা, হেটেড উইথ অল, এটা যদি বলো তাও মিলে না, মানে সবার সাথে হেটেড। তো কোন জায়গাটায় মিলে? আসলে কোন জায়গাটায় মিলে না, যেখানে মিলবে সেখানে আমরা উইথ দিব, যেখানে উইথ দিলে মিলবে। আরো আগে, ওরে বাবা, আচ্ছা আরো আগে তো এটা তো খেয়ালই নেই এখন। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকদিন আরেকটা ক্লাসে। এবং তোমাদের ক্লাস কিন্তু 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ছুটি। 14, 15, 16, 17, 18, 19, 20, 7 দিন তোমাদের ছুটি থাকবে। তারপর আবার 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ক্লাস হবে। এর মধ্যে আমরা এই ক্লাসগুলো শেষ করবো ইনশাল্লাহ। তবে পেজে তারপরেও কিছু ফ্রি ক্লাস থাকবে। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।